আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাজেটে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি, টেলিকম সহ বিভিন্ন খাতে আসছে নানা ছাড়। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক করা হচ্ছে টিআইএন। ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ভোট কেনায় একটি দল পেয়েছে 22,000 কোটি টাকা, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির। সীমান্তে বিজিবির শক্ত অবস্থান, শূন্যরেখায় পুশিনের জন্য জড়ো করা লোকজন সরিয়ে নিল বিএসএফ। স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক, উত্তেজনা। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নেই যশোর উপশহর হাউজিং স্টেটে। বাসিন্দাদের দুর্ভোগ চরমে, বারবার জানালেও উদাসীন কর্তৃপক্ষ। এখন শুনবেন বিস্তারিত। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থানের বিষয়টি, এমন ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে দেওয়া হচ্ছে নানা ধরনের ছাড়ও, থাকছে সহায়ক কর কাঠামো, এসএমই উদ্যোক্তারা পাচ্ছেন নানা ধরনের সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, এবার তথ্য প্রযুক্তি খাতে বাড়বে রফতানি আয়, স্থানীয়ভাবে তৈরি হবে বিশ্বমানের কাজের সুযোগ। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য সুদিন আসছে, সদিচ্ছার প্রতিফলন থাকছে বাজেট প্রস্তাবনায়। এ খাতে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগাতে চায় সরকার। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে আয় করমুক্ত রাখা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন আয়কেও করমুক্ত রাখা হচ্ছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টদের অভিমত, অর্থমন্ত্রীর এমন উদ্যোগে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেক সম্প্রসারিত হবে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং হ্যান্ডসেট নির্মাতাদের জন্য সুখবর আসছে বাজেটে। প্রতিটি সিম কার্ডের বিপরীতে 300 টাকা সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সিম কার্ডের বিক্রয় মূল্যের উপর 15% ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে 22 ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে কমিয়ে 1% করার প্রস্তাব আসতে পারে। তবে মোবাইল অপারেটরদের উপর আরোপিত কর্পোরেট কর হার প্রায় অপরিবর্তিতই রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে কম্পিউটার, প্রিন্টার, মনিটর, অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন এবং ফ্ল্যাশ মেমোরি আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% আনার প্রস্তাব রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ব্যাংক হিসাব খুলতে লাগবে ব্যক্তির কর শনাক্তকরণ নাম্বার বা টিআইএন। প্রস্তাবিত বাজেটে এমন শর্ত যুক্ত করার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। রাজস্ব আয় বাড়াতেই নেওয়া হতে পারে এমন উদ্যোগ, তবে এটিকে ক্যাশলেস সমাজ গঠন নীতির পরিপন্থী বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, এতে অনেকেই ব্যাংক বিমুখ হতে পারেন না। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে পাল্টাপাল্টি অভিযোগ সরকারি ও বিরোধী দলের। অর্থমন্ত্রী বলেন, এই ব্যাংক নিয়ে যে বিশৃঙ্খলা চলছে তা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সরকার ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির সিএসআর ও আরডিএস প্রকল্প থেকে একটি দলকে 22,000 কোটি টাকা দেয়া হয়েছে, যা ভোট কেনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার হয়েছে। অভিযোগ চ্যালেঞ্জ করে বিরোধী দলীয় নেতার দাবি, জামায়াতের দলীয় ফান্ডে কোনো টাকা আসেনি। সবচেয়ে বড় ব্যাংকটি ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি। নির্ধারণ করে স্পিকার। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক জটিলতা নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগের সরকার ব্যাংকটিকে দখল করেছিল, কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটে গেছে। এ সময় জামাতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখন আবারও ব্যাংকটি পুরনো দখলদারদের কাছে ফিরিয়ে দেওয়ার পায়তারা চলছে। এসালামের বাসার চাকর, এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনারা 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র, তারপর আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে সরকারি দলের পক্ষে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের সিএসআর ও আরডিএস প্রকল্পের টাকা একটি রাজনৈতিক দলের ভোট কেনায় ব্যবহৃত হয়েছে। আরডিএস নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে।
পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি, দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। আগে ও পরে সব অনিয়ম তদন্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকার প্রকৃত মালিকদের হাতে ব্যাংকটি ফিরিয়ে দিতে চায়। একটা দাবি রাখি, অন্যায্য বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। শূন্যরেখা থেকে পুশিনের চেষ্টা করা লোকজনকে প্রতিরোধের মুখে সরিয়ে নিয়েছে বিএসএফ। তারপরেও মুখোমুখি অবস্থানে রয়েছে দুদেশের সীমান্তরক্ষীরা, আছে চাপা উত্তেজনা। সামনের দিনগুলোতে কি হয় তা নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়দের। প্রতিনিধি রনি মিয়াজিকে সঙ্গে নিয়ে উত্তরের সীমান্ত এলাকা ঘুরে আর সম্প্রতি শূন্যরেখায় সীমানা প্রাচীরের জন্য বিএসএফ এর জমি মাপাকে কেন্দ্র করে কয়েকটি পয়েন্টে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মেহেরপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট সহ দেশের উত্তরের কয়েকটি সীমান্ত দিয়ে জোর করে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমের 300 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকায়। ভারতের বহিরাগত দীর্ঘদিন ধরেই নেই কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে যশোর উপশহর হাউজিং স্টেটের 250টি পরিবারের দিন কাটছে দুর্ভোগে। সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও খেলার মাঠ সহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় ভোগান্তির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। স্থানীয়দের অভিযোগ বারবার জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাউজিং কর্তৃপক্ষ। যেখানে থাকার কথা ছিল নিরাপদ শিক্ষার পরিবেশ, সেখানেই জমেছে বৃষ্টির পানি। এর মধ্যেই প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই চিত্র যশোর সদর উপজেলার উপশহরের ই ব্লক এলাকার। গৃহায়ন কর্তৃপক্ষের প্রকল্প এলাকা ই ব্লকের একপাশে উপশহর মাধ্যমিক বিদ্যালয়, অন্য পাশে হাউজিং এর সেক্টর 7, যেখানে প্রায় 250 পরিবারের বাস। গেল 1 মাস ধরে জলাবদ্ধতার দুর্ভোগে স্থানীয়রা। বিদ্যালয়ের মাঠ সহ রাস্তার পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা না থাকায় ভোগান্তি বেড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আর শিক্ষকরা। এভাবেই চলছে গেল কয়েক বছর। আমাদের এটা স্কুলে আমরা আগে খেলাধুলা করতাম, এখন এটা আমরা খেলাধুলা করতে পারছি না। পানি অনেক বেশি বেড়ে গেছে। ক্লাসে দুর্গন্ধ, মশা, অনেক সমস্যা হচ্ছে আমাদের। 1 মাস যাবত মাঠের মধ্যে পানি জমে আছে। আশেপাশে যে ড্রেনগুলো, এই সমস্ত ড্রেনে এখন পানি ভরা। 2008 সালে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে 6 কোটি টাকার ড্রেন নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু করে গৃহায়ন কর্তৃপক্ষ। 3.5 কোটি টাকার কাজ করার পর পালিয়ে যায় ঠিকাদার। এরপর থেকেই জলাবদ্ধতার দুর্ভোগ বাড়তে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি জমে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। কাজ চলমান অবস্থায় ঠিকাদার চলে গেছে, আর ঠিকাদার আর হাউজিং এর ভিতরে এই বিরোধ।